আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। 5 হাত লম্বা 4 হাত চওড়া ছেলে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাখা হয়েছে, আদালতকে পলক। এদিকে মমতার বক্তব্য তার জন্য সঠিক পদক্ষেপ নয় বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। জানাবো তারেক রহমানের দেশে ফেরার বাধা যেসব মামলা। দুর্নীতিবাজদের দিয়ে দেশের ভাগ্য পরিবর্তন হবে না বলছেন জামায়াত আমির। এবং সর্বশেষ জানাবো জ্যেষ্ঠ আইনজীবীদের মিশ্র প্রতিক্রিয়া। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 5 হাত লম্বা 4 হাত চওড়া ছেলে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাখা হয়েছে, আদালতকে পলক। এজলাসে দাঁড়িয়ে বিচারকের কাছে অভিযোগ জানিয়ে সাবেক আইটিসি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, কারাগারে তাকে 5 হাত লম্বা 4 হাত চওড়া ছেলে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাখা হয়েছে। সোমবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর শাহবাগ এলাকায় রিজাউল নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেপ্তার দেখানো হয়। এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক একরামুল হক তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানির জন্য আদালতে হাজির করা হয় পলককে। এ সময় পলক আদালতের উদ্দেশ্যে কিছু বলতে চান। আদালত অনুমতি দিলে তিনি জানান, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে তিনি ডিভিশন পাচ্ছেন না। 5 হাত লম্বা 4 হাত চওড়া ছেলে তাকে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে সাক্ষাৎ সহ ফোনে কথা বলার সুযোগ পাচ্ছে না সে। এই কারাগারে বেশিরভাগ ফাঁসির দণ্ডপ্রাপ্ত, তাদের মধ্যে তাকে রাখা হয়েছে। এ সময় আদালত পলককে লিখিত আকারে আবেদন দাখিল করতে বলেন। পরে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়। মামলার অভিযোগ থেকে জানা যায়, গত 4 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর তোপখানা রোডে রিজাউলকে গুলি করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় 26 অক্টোবর রাজধানীর শাহবাগ থানায় মামলা করেন রিজাউলের পূর্ব পরিচিত বিল্লাল হোসেন। মমতার বক্তব্য তার জন্য সঠিক পদক্ষেপ নয় বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের জাতিসংঘের শান্তিরক্ষী পাঠাতে ভারতের কেন্দ্রীয় সরকারকে উদ্যোগী হতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে আহ্বান জানিয়েছেন, সেই বক্তব্য তার জন্য সঠিক পদক্ষেপ নয় বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মমতা বক্তব্য বিষয়ে সরকারের অবস্থা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, মমতা ব্যানার্জির বক্তব্যকে আমি মমতা ব্যানার্জি ধরনের বক্তব্য হিসেবেই দেখতে চাই, কারণ উনি এই বক্তব্য কেন দিলেন সেটি বুঝতে পারছি না। তিনি বলেন, ব্যক্তিগতভাবে আমি তার সঙ্গে পরিচিত, তার বাসায় আমার যাতায়াত ছিল। আমি মনে করি এটি তার জন্য সঠিক পদক্ষেপ নয়। রাজনীতিকরা তো রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এইটি বক্তব্যটি হয়তো তাকে সহায়তা করবে। এটা আমার মতো চলতি মাসে বাংলাদেশ ভারত ফরেন অফিস কনসালটেশন হওয়ার কথা ছিল, সেটি হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এফওসি হওয়ারই কথা। আমি মনে করি হবে, দুপক্ষই সেটি দেখবে। তারেক রহমানের দেশে ফেরায় বাধা যেসব মামলা। রাজধানীতে 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের 2 মামলায় হাইকোর্টের রায়ে গতকাল রোববার 1 ডিসেম্বর খালাস পেয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তবে এই 2 মামলায় খালাস পেলেও এখনো 4টি মামলায় সাজাপ্রাপ্ত তিনি। তার আইনজীবীদের প্রত্যাশা, বাকি মামলাগুলোতেও ন্যায় বিচার পাবেন তিনি। বাকি মামলাগুলো হলো অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জোবাইদা রহমানকে 2023 সালের 2 আগস্ট সাজা দেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত ও মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান। রায়ে তারেক রহমানকে 9 বছর ও জোবাইদা রহমানকে 3 বছর কারাদণ্ড দেওয়া হয়। তারেক রহমানকে পলাতক ঘোষণা করে ওই মামলার বিচারিক কাজ শেষ করা হয়। পলাতক থানায় এই মামলায় আপিল হয়নি। 2013 সালের 17 নভেম্বর সিঙ্গাপুরে অর্থ পাচারের মামলায় ঢাকার একটি বিশেষ জজ আদালত তারেক রহমানকে খালাস দেন। ওই মামলায় তারেকের বন্ধু ও বিশিষ্ট ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে দুদক তারেক রহমানকে খালাস দেওয়ার বাইরের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন। ওই আপিল শুনানি শেষে হাইকোর্ট 2016 সালের 21 জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে 7 বছরের কারাদণ্ড দেন। পাশাপাশি 20 কোটি টাকা জরিমানা করেন। 2018 সালে 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি অভিযোগ এনে তারেক রহমানকে 10 বছরের দণ্ড দেওয়া হয়। এই মামলায় সাজা হয় তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ারও। 2021 সালের 4 ফেব্রুয়ারি তারেক রহমানকে নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 2 বছরের কারাদণ্ড দেন। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার নড়াইলে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির এই মামলা করেছিলেন এক বীর মুক্তিযোদ্ধা।
2014 সালের 16 ডিসেম্বর লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সমাবেশে শেখ মুজিবুর রহমান বিরুদ্ধে অবস্থান নিয়ে বেশ কিছু বক্তব্য দেন তারেক রহমান। সেই খবর প্রকাশিত হয় দেশের একটি জাতীয় দৈনিকে। এতে শেখ মুজিবুর রহমানের সম্মানহানি হয়েছে জানিয়ে সেই সময় নড়াইলের বীর মুক্তিযোদ্ধা শাহজাহান বিশেষ নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলা করেন। সিলেট রাষ্ট্রদ্রোহের অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে দুই ছাত্রলীগ নেতার দায়েরকৃত দুইটি মামলা খারিজ করে দিয়েছেন আদালত। বাদী উপস্থিত না হওয়ায় গতকাল রোববার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক সগির আহমেদ মামলা দুটি খারিজের রায় দেন। আদালতের অতিরিক্ত পিপি আবু ফাহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান 2014 সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে দুই ছাত্রলীগ নেতার দায়ের করা দুইটি মামলায় বাদী উপস্থিত না হওয়ায় গতকাল খারিজ করেছে আদালত। 2014 সালে সিলেটে মহানগর পুলিশ শাহপরান থানার মামলা দুটি মামলা করেন সিলেট জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তৎকালীন সভাপতি শামীম মোল্লা। দুর্নীতিবাজদের দিয়ে দেশের ভাগ্য পরিবর্তন হবে না বলছেন জামায়াত আমির। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দুর্নীতিবাজদের দিয়ে দেশের ভাগ্য পরিবর্তন হবে না। আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন, চেষ্টা করব আপনাদের ঋণ পরিশোধে। তিনি আরো বলেন, 2006 সালে 3টি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে জামায়াত নেতার দায়িত্ব পালন করেছিলাম। তাদের দুই হাত দুর্নীতি মুক্ত ছিল। হাজার চেষ্টা করেও কেউ অভিযোগ আনতে পারেনি। তাদের হাতে গড়ে দেওয়া মানুষ দেশে এখনো আছে। ঢাকা থেকে সড়ক পথে ঝালকাঠি যাওয়ার সময় বরিশাল মহানগর জামায়াতের এই সব পথসভায় তিনি যোগ দেন। জামায়াত আমির আরো বলেন, আমরা মালিক হব না, সেসব হয়ে থাকবো। আমরা সাম্যতার সমাজ বিনির্মাণ করতে চাই। জনগণের মধ্যে আস্থা জন্মালেই জনসেবার সুযোগ পাওয়া সম্ভব। জনসেবার সুযোগ পেতে আমরা কোনো আজেবাজে কৌশল অবলম্বন করব না। আমি আমার নিজের ব্যাপারে কথা দিতে চাই, আমার সম্পদের পরিমাণ বাড়বে না। পথ সভায় শহীদদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতার কামনা দোয়া করেন জামায়াত আমির। চট্টগ্রামে আইনজীবী হত্যা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, একটি পক্ষ উস্কানি দিচ্ছিল দেশে যাতে রক্তের হোলি খেলা হয়। নির্মমভাবে ওই আইনজীবীকে হত্যা করা হলেও দেশের জনগণ কোনো প্রতিশোধ নেয়নি। এটাই আমাদের সম্প্রতির সোনার বাংলাদেশ। এই দেশকে আমরা সবাই মিলে আরো উচ্চতায় নিতে যেতে চাই। এজন্য আমরা আঘাত চ্যালেঞ্জ মোকাবেলা করব। জীবন যাবে, তবুও 1 ইঞ্চি মাটি কারো হাতে তুলে দেব না। সংখ্যালঘু প্রসঙ্গে তিনি বলেন, ইসলাম সব মানুষের অধিকার সংরক্ষণ করেছে। সংখ্যালঘুরা মুসলমানদের কাছে আমানত। দেশে মসজিদ পাহারা দিতে হয় না, তাহলে মন্দির কেন পাহারা দিতে হবে? কিছু মুহূর্তম পেঁচা আমাদের সুসম্পর্ক নষ্ট করতে চাই, সেই সুযোগ আমরা দেব না। জ্যেষ্ঠ আইনজীবীদের মিশ্র প্রতিক্রিয়া। বহুল আলোচিত 21 আগস্টের গ্রেনেড হামলা মামলার বিচারিক আদালতের রায় হাইকোর্টের অবৈধ ঘোষণা করা জ্যেষ্ঠ আইনজীবীরা মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে। তাদের ভাষ্য, দেশের ইতিহাসে এই বিচারিক আদালতের বিচার প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করে সব আসামিকে মুক্ত করা হয়েছে। কারো অভিমত, এতে হতাহতের বিচার বঞ্চিত হয়েছে। এবার কেউ বলছেন বিচারের ত্রুটি তুলে ধরে হাইকোর্ট সঠিক রায় দিয়েছিলেন। মামলার বাদীরা আপিল করতে পারেন, পাশাপাশি পূর্ণ তদন্ত এবং বিচারের আবেদনও করতে পারবেন। রাষ্ট্রপক্ষ আপিল করতে পারে। হাইকোর্টও পূর্ণ তদন্ত ও বিচারের নির্দেশনা দিয়েছেন কিনা তা পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর বলা যাবে। পূর্ণ তদন্ত এবং বিচারের বিষয়ে বিশিষ্ট আইনজীবী ডক্টর শাহাদিন মালিক সমকালকে বলেন, ঘটনার 20 বছর পর প্রকৃত আসামি খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। রাজনৈতিক নেতা সহ সব আসামিকে হাইকোর্ট খালাস দিয়েছেন। অন্য আসামি থাকলে যারা গ্রেনেড হামলায় জড়িত তাদের বিষয়ে চিন্তা করা যেত, কিন্তু এখন তো আর আসামি নেই, অর্থাৎ এখানেই মামলা শেষ। শাহাদিন মালিক বলেন, পশ্চিমা দেশে এমন মামলায় যারা খালাস পান তারা দীর্ঘ কারাবাসের জন্য রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ দাবি করেন। আমাদের দেশে ক্ষতিপূরণ চাওয়াও পাওয়ার নাজির নেই। এটা থাকলে ভবিষ্যতে শুধু রাজনৈতিক বিবেচনা আসামি করে দোষী সাব্যস্তের প্রবণতা কমতো। জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী বলেন, মামলাটি শুরু থেকে রাজনীতিকরণের হয়েছে। তদন্ত পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করেনি। হাইকোর্টের রায়ের পর এখন আর মামলার ভবিষ্যৎ নেই। মামলাটি এখানেই মরে গেল। তবে ক্ষতিগ্রস্তদের পূর্ণ তদন্তে আপিল বিভাগে আবেদন করতে পারবেন, রাষ্ট্রপক্ষ করতে পারবে। বেনিফিট পাবেন কিনা বলা দুষ্কর। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এমিক রহমান বলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা ছিল স্মরণকালের ভয়াবহ হত্যাকাণ্ড। এই ন্যাক্কারজনক ঘটনায় সারা বিশ্ব হতবাক হয়েছিল। বিচারিক আদালতে সবার সাজা হয়েছে, কিন্তু হাইকোর্ট সবাইকে খালাস দিয়েছেন। কিভাবে হলো আশ্চর্য হলাম। কোন বিচার বিবেচনায় সব আসামি খালাস পেলেন? কোন বিবেচনা সব আসামি খালাস পেলেন বুঝতে পারছি না। সব ঘটনায় তো চাক্ষুষ সাক্ষী থাকে না। পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে আদালত রায় দেন। এখন এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ এবং ক্ষতিগ্রস্তরা আপিল করতে পারেন। ফৌজদারি বিশেষজ্ঞ আইনজীবী আমিনুল গনি টোটো বলেন, 20 বছর আগে গ্রেনেড হামলার ঘটনা ঘটে, এটা সত্য, কিন্তু কারা গ্রেনেড ছুড়েছে সঠিকভাবে তা এখনো বের করা হয়নি। সেই সময় তদন্তে অনেক গলদ ছিল, আইনি ত্রুটি ছিল। বিচারের সময় প্রসিকিউশন অনেক চেষ্টা করেছে, কিন্তু পুলিশ তদন্ত ভালো ছিল বলা যাবে না। মামলার প্রথম দিকে আমি আসামি আরিফ হাসান সুমনের আইনজীবী ছিলাম। পরবর্তী সময় তিনি আর মামলা চালাতে পারেননি। হাইকোর্ট সঠিক রায় দিয়েছেন মন্তব্য করে আমিনুল গনি বলেন, এ মামলার ভবিষ্যৎ নেই। আপিল করলেও খুব ভালো সুবিধা করতে পারবে বলে মনে হয় না। 21 আগস্টের সমাবেশে মুক্তাঙ্গনে হওয়ার কথা ছিল, পুলিশি বাধায় কেন বঙ্গবন্ধু এভিনিউয়ের সমাবেশ হলো, এই সঠিক তদন্ত আজও হয়নি, যা করা উচিত ছিল। হাইকোর্ট রায় বলেন,
সাক্ষীরা ঘটনার বর্ণনা করেছেন, কিন্তু কে গ্রেনেড নিক্ষেপ করেছেন তা কেউই সাক্ষ্য দেননি। কে গ্রেনেড দিয়েছে তা অভিযোগপত্র নেই। আইনের ভিত্তিতে বিচারিক আদালতে বিচার হয়নি। এক সাক্ষীর সঙ্গে অন্য সাক্ষীর সাক্ষ্যে সামঞ্জস্যতা নেই। লুৎফুজ্জামান বাবরের আইনজীবী মোহাম্মদ শিশির মনির সাংবাদিকদের বলেন, ভারত উপমহাদেশের 400 বছরের বিচারিক ইতিহাসে দ্বিতীয় জবানবন্দির ভিত্তিতে কাউকে সাজা দেওয়ার নজির নেই। 21 আগস্ট গ্রেনেড হামলার 3 দিন পর হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ জয়নুল আবেদিনের একক নেতৃত্বে গঠিত হয়েছিল বিচার বিভাগীয় তদন্ত কমিশন। 1 মাস 10 দিন তদন্ত শেষে 162 পৃষ্ঠার প্রতিবেদনে দাখিল করা হয়। হামলার জন্য ভারতকে ইঙ্গিত করে এতে বলা হয়েছিল বিদেশি শক্তি জড়িত, যা সমালোচিত হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।